নমস্কার, আমি স্বাগতামন আর আপনি শুনছেন থ্রিল বিগিনস। আমাদের আজকের কাহিনী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অভিশাপ। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সুমন মিত্র, স্বর্ণাভ বসু, সৌপ্তিক ভট্টাচার্য, সুরজিৎ মাইতি, শোভা সামাই, শম্পা দাস এবং সৌমি দে। শব্দ সংযোজন ও ধ্বনি নির্মাণ সায়ক চট্টোপাধ্যায়। প্রচ্ছদাঙ্কন এসজি ক্রিয়েশন। পরিচালনা ও প্রযোজনা টিম থ্রিল বিগিনস। শুনতে থাকুন আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অভিশাপ। এই হলো সেই প্রতাপ নারায়ণ চৌধুরীর বাড়ি। আমি সবিস্ময়ে সেই ভগ্নস্তূপের দিকে দেখলাম। এই সেই প্রতাপ নারায়ণ চৌধুরীর বাড়ি। সহজে বিশ্বাস করতে পারলাম না। দিন শেষের অস্পষ্ট আলো যাই যাই করেও পশ্চিম আকাশে তখনও অপেক্ষা করছিল। পরিশ্রান্ত পাখির দলের অবিশ্রান্ত কলকাকলি তখনও আকাশ বাতাস ভরিয়ে রেখেছিল। গঙ্গার অপূর্ব তরঙ্গ মনের মধ্যে এক অজ্ঞান চেতনার সঞ্চার করছিল। সেই গোধূলি বেলার ম্লান আলোর আড়ালে আমি প্রাত্যস্মরণীয় সুবিখ্যাত প্রতাপ নারায়ণ চৌধুরীর প্রাসাদের দিকে চেয়ে রইলাম। গঙ্গার ঠিক তীরভূমিতে অজস্র গাছগাছালি ঘেরা হতশ্রী প্রতাপ নারায়ণ চৌধুরীর প্রাসাদ নিঃশব্দে দাঁড়িয়ে আছে। নদীস্রোতের অবিরাম আঘাতে সেই প্রাসাদের অনেকখানি ভেঙে চুরে কোন অজানায় বহে গেছে। অতীতের সাক্ষ্য হিসেবে যা এখনো বর্তমান আছে তা সেই হতগৌরবের কঙ্কাল বিশেষ। এখন যেন সেখানে সেই দুর্দান্ত প্রতাপ নারায়ণ চৌধুরীর প্রেতাত্মা বিরাজ করছে। প্রকৃতি তাকে আজ নিজের হাতে সাজিয়ে দিয়েছে। অনাড়ম্বর সৌন্দর্য তাকে সবুজ করে রেখেছে। গঙ্গাবক্ষে একটা নৌকা পাল তুলে পাশ দিয়ে বহে চলেছিল। এক মাঝি গান গাইছিল। তার সেই ক্লান্ত কণ্ঠস্বর সন্ধ্যা প্রকৃতির নিঃশব্দতার বুক চিরে কোন দূরান্তের এক অপূর্ব সাড়া নিয়ে আসছিল। পলাশপুরের প্রতাপ নারায়ণ চৌধুরীর নাম শোনেনি এমন লোক খুব কমই আছে। এককালে তাঁর প্রতাপে সারা পলাশপুর তটস্থ হয়ে থাকত। কিংবদন্তি আছে যে সেকালে নাকি বাঘে গরুতে নির্বিবাদে একই ঘাটে জল খেত। অত বড় ক্ষমতাশালী বর্ধিষ্ণু প্রতিপত্তিশালী জমিদার সেকালে খুব কমই ছিলেন। ইংরেজ রাজত্বের সূচনার দিন থেকে পলাশপুরের চৌধুরী বংশের উদ্ভব। ইংরেজ বাহাদুরকে সব রকম সাহায্য করায় পুরস্কার স্বরূপ ধূর্যটি নারায়ণ চৌধুরী এই পলাশপুরের জমিদারি লাভ করেন। ধূর্যটি নারায়ণ চৌধুরী হলেন চৌধুরী বংশের আদিপুরুষ। তাঁরই নাতি বিজয়নারায়ণ চৌধুরী সিপাহী বিদ্রোহের সময় ব্যারাকপুরের বিদ্রোহ দমনে ইংরেজদের যথেষ্ট সাহায্য করেন। তাঁরই প্রচেষ্টায় ক্যাপ্টেন লরেন্স সপরিবারে আত্মরক্ষা করতে সমর্থ হন। ইতিহাসে সেসব কথা নেই বটে, তবে সকলেই সে কথা জানত। 1857 সালের মার্চ মাসের শেষ দিকে যখন দুর্যোগের ঘনঘটা ভারতবর্ষের রাজনৈতিক আকাশ কালো করে দিয়েছিল, বিজয়নারায়ণ সেই সময় ব্যারাকপুরে। সেদিনও এমন ছিল। ক্যাপ্টেন লরেন্স বিজয়নারায়ণ চৌধুরীর কর্মকুশলতা দেখে তাকে নিজের তরবারি উপহার দিয়েছিলেন। বহুকাল ধরে সেই তরবারি চৌধুরী বংশের দেওয়ালে যত্ন সহকারে অতীত গৌরবের চিহ্ন হিসেবে টাঙানো ছিল। বেলডাঙার কমল হালদারের সঙ্গে গ্রীষ্মের ছুটিতে তার দেশে গিয়েছিলাম বেড়াতে। সন্ধ্যাবেলায় গঙ্গার ঘাটে ঘুরতে ঘুরতে পলাশপুরের চৌধুরী বাড়ির একদম কাছে এসে পড়লাম। কমল বলল, এই সেই প্রতাপ নারায়ণ চৌধুরীর বাড়ি। এর আগে চৌধুরী বংশের অতীত কাহিনীর অনেক কিছুই আমি শুনেছি। তাঁদের সেই বিরাট প্রাসাদের এই দুর্দশা দেখে বাকশূন্য হয়ে গেলাম। এখন মানুষ সেখানে বাস তো করেই না, বরং তা হিংস্র পশুর লীলাভূমিতে পরিণত হয়েছে।
বিজয়নারায়ণ চৌধুরীর পুত্র প্রতাপনারায়ণ চৌধুরীর সময়ে চৌধুরী বংশের গৌরব চরমে পৌঁছেছিল। চারদিকে চৌধুরী বংশের প্রতিপত্তি ছড়িয়ে পড়েছিল। প্রতাপনারায়ণের সময় যেমন চৌধুরী বংশের গৌরব চরমে উঠেছিল, সেই প্রতাপনারায়ণের সময়ই তার আবার ভাঙন শুরু হয়। অমানসিক দুশ্চরিত্রতা আর প্রচুর মোকদ্দমার ফলে তার পতন শুরু হয় মৃত্যুর কয়েক বছর আগেই। ঔরঙ্গজেবের রাজত্বকালে মোগল সাম্রাজ্য যেমন চরম সীমায় উঠেছিল, সেই ঔরঙ্গজেবের রাজত্বকালেই আবার তার পতন শুরু হয়। বৃদ্ধ সম্রাট বহু দুঃখেই দূর দক্ষিণাপথে প্রাণত্যাগ করেন। ঔরঙ্গজেব ছিলেন চরিত্রবান ও ধার্মিক, আর প্রতাপনারায়ণ ছিলেন ঠিক তার বিপরীত। তার অভিধানে চরিত্র বলে কোনো শব্দ ছিল না। মদ আর মেয়ে মানুষ তার জীবনের একমাত্র উপাস্য। আর এছাড়া যেটুকু সময় পেতেন তাতে মামলা মোকদ্দমার তদবির করতেন। অথচ লেখাপড়ার তিনি ধার ধারতেন না। আইন তো দূরের কথা, কত সতী নারীর আর্তকান্না নিঝুম রাতে চৌধুরী বংশের সুদীর্ঘ মহলে আছড়ে পড়ত, তার ইয়ত্তা নেই। তাদের বিকট অট্টহাসি হয়তো এখনও ভগ্নপ্রাসাদের দেওয়ালে আঘাত খেয়ে ফিরছে। তিনি বিয়ে করেছিলেন ক্ষীরোদা সুন্দরীকে আর ভালোবেসেছিলেন বিধবা শালিকা আভাময়ীকে। ক্ষীরোদা সুন্দরীর প্রতিবাদ করার সাহস হয়নি, আর বাল বিধবা আভাময়ী প্রতাপনারায়ণের প্রেমের জোয়ারে ভেসে গিয়ে এবং আত্মীয় স্বজনের বিষ দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনার পর প্রতাপনারায়ণ আর ক্ষীরোদা সুন্দরীর মুখ দর্শন করেননি। সেই অভাগিনী 4 মাসের শিশুপুত্র সূর্যনারায়ণ চৌধুরীকে বুকে নিয়ে স্বামীর দৃষ্টিপথের আড়ালে থেকে জীবন কাটিয়ে দিতে লাগলেন। আর প্রতাপনারায়ণের উচ্ছৃঙ্খলতার মাত্রা গেল বেড়ে। তিনি বাহির বাড়িতেই দিন কাটাতে লাগলেন। আভাময়ীর প্রতি সমাজের এই অসহনীয় অত্যাচারের প্রতিকার হিসেবে তিনি তার প্রজাদের শান্তির সংসারে আগুন জ্বালাতে শুরু করলেন। গৃহস্থ বধূ থেকে গৃহস্থ কন্যা তাঁর ক্ষুধিত দৃষ্টি থেকে অতি কষ্টে আত্মরক্ষা করত। সারা দিন পথে পথে পাখি মারা বন্দুক কাঁধে নিয়ে পাখি মারতেন। সে পথে কোনো মহিলার বাইরে থাকার সাহস ছিল না। তার সঙ্গে থাকত কানা কালু সর্দার। কানা হলে কি হয়, চক্ষুষ্মানকেও সে হার মানাতে পারত। তার তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে প্রতাপনারায়ণের শারীরিক খিদে মৃত্যু সহজেই। ইংরেজ রাজত্বের এমন ধরাবাঁধা আইন তখন ছিল না। প্রতাপনারায়ণের মহল্লায় তাঁর বিখ্যাত লাঠিয়ালদের দৌলতে কারো টু শব্দ করবার সামর্থ্য ছিল না। লাঠির জোরেই রাজ্য জয় হতো, আর লাঠির জোরেই নারীর সতীত্ব লুণ্ঠন হতো। অথচ প্রতাপনারায়ণ মহিলাদের ঘৃণা করতেন সর্বান্তকরণে। তার কাছে নারী ছিল নরকের দ্বার। এই নারী তার জীবনে দাবানল জ্বালিয়ে দিয়েছিল। সেবার দুরন্ত বর্ষার এক দিনে কালু কোথা থেকে এক অজ্ঞাতনামা মহিলাকে নিয়ে এলো। রাত তখন 10টা। চারিদিকে সেই বর্ষা প্রকৃতির গুঞ্জন কোন এক বিরোহিণীর আর্তক্রন্দনের মতো ধ্বনিত হচ্ছিল। কাকে হারানোর বেদনা যেন সারা বিশ্বকে বেদনা বিধুর করে রেখেছিল। প্রতাপনারায়ণ তার চোখে চূড়মা লাগাচ্ছিলেন। কালু এসে ডাকল, মহারাজ। কে? সে এসেছে। বিশ্রাম করতে পারো। কতদূর থেকে আসছে? 7 ক্রোশ। কেমন? আপনার প্রসাদ পাওয়ার উপযুক্ত। উত্তম। প্রতাপনারায়ণ দ্রুত সাজ শেষ করে প্রমোদ গৃহে উপস্থিত হলেন। অভাগিনী তখন সেই বিলাসগৃহের এক কোণে একখণ্ড কাপড়ের সর্বাঙ্গ ঢেকে কাঁদছিল। মানুষের পায়ের আওয়াজ পেয়ে সে প্রতাপনারায়ণের দিকে তাকিয়েই বিকট শব্দে আঁতকে উঠল। তার আয়ত চোখ, সর্বোপরি তার সেই ভয় পাওয়া চেহারা প্রতাপনারায়ণের প্রাণে এক উন্মাদনার সঞ্চার করল। প্রতাপনারায়ণ তার কাছে গিয়ে প্রশ্ন করলেন, তোমার নাম? কোনো উত্তর পেলেন না। আবার বললেন,
এই যে বিরাট প্রাসাদ, এই অতুল বৈভব, সবই তোমার। তুমি আজ আমার রানী। না না, আমি রানী হতে চাই না। আমায় ভিখিরি থাকতে দিন। আপনার দুটি পায়ে পড়ি, আপনি আমাকে আমার স্বামী পুত্রের কাছে ফিরে যেতে দিন। কথা শেষে সে প্রতাপনারায়ণের পায়ের কাছে আছড়ে পড়ল। প্রতাপনারায়ণ উৎকট হাসি হেসে উঠলেন, বললেন, সে অসম্ভব। জীবনে এমন নিখুঁত রূপ প্রতাপনারায়ণ আর দ্বিতীয়টি দেখেননি। তার সেই ইনিয়ে বিনিয়ে কান্না প্রতাপনারায়ণের কাছে ভীষণ মধুর বোধ হলো। সেই মহিলাটি বলে চলল, আমায় ছেড়ে দিন, আপনার ভালো হবে। প্রতাপনারায়ণ হা হা করে হাসতে লাগলেন, বললেন, আমার ভালো আমি চাই না। আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার সর্বনাশ হবে। আমার অভিশাপে এ বাড়ি ঘর জ্বলে পুড়ে যাবে। যদি আমি যথার্থ সতী হয়ে থাকি, তবে আমার অভিশাপ কখনো সহ্য করতে পারবেন না। আপনি নির্বংশ হবেন। কোনো অবলা নারীর যে এমন করে মানুষকে অভিশাপ দেওয়ার ক্ষমতা আছে তা প্রতাপনারায়ণের বিশ্বাসের অতীত ছিল। কিন্তু তিনি পরিণামদর্শী ছিলেন না আদৌ, ফলে ওই অবলার সাবধানবাণী শুনলেন না। সেই তার জীবনের শেষ শিকার হল। পরদিন সারা প্রাসাদে বিষাদের ছায়া নেমে এলো। সেদিন থেকে সেই মহিলা আর উঠল না বা খাবারও খেল না। দুদিন আগে থেকেই সে উপোস করছিল। তিল তিল করে সে শুকিয়ে মরতে লাগল। সকলে অবাক বিস্ময়ে অভাগীর দিকে চেয়ে রইল শুধু। প্রতাপনারায়ণ ভয় পেয়ে ঘর ছেড়ে চলে গেলেন। মেয়েটির বিষাক্ত দীর্ঘশ্বাস সহ্য করার মতো সাহস তার ছিল না। 3 দিন 3 রাত্রি অসহ্য যন্ত্রণা ভোগ করে অভাগিনী মারা গেল। শেষে রানীমাও তার দীর্ঘকালের সুচিতা ত্যাগ করে এই নরককুণ্ডে এসে স্বামীর কল্যাণ কামনায় অভাগিনীর কাছে ক্ষমা প্রার্থনা করেন, কিন্তু তার সে প্রচেষ্টা ব্যর্থ হল। সেই তেজস্বিনী নারী শেষ নিঃশ্বাস ত্যাগ করল এই বলে, যদি আমি যথার্থ সতী হয়ে থাকি, চৌধুরী বংশ ধ্বংস হয়ে যাবে। এই ঘটনার 7 দিন পর প্রতাপনারায়ণ ফিরে এলেন, কিন্তু জীবিত নয়, মৃত। পথে সর্পাঘাতে তার মৃত্যু হয়। সূর্যনারায়ণও পিতাকেই অনুসরণ করলেন। অল্প বয়সী সম্পত্তির মালিক হয়ে মোসাহেবের সহায়তায় তাঁর ক্ষয়িষ্ণুপ্রায় সম্পত্তি ক্রমে ক্রমে শেষ হয়ে আসতে লাগল। বাবার মতো তিনিও ছিলেন অপরিণামদর্শী। ভবিষ্যতের কথা ভাবার ফুরসত তাঁর ছিল না। পরস্ত্রীতে তাঁর লোভ ছিল না ঠিকই, তবে তাঁরও নেশা ছিল। শহর থেকে বিখ্যাত বিখ্যাত বাইজিয়ানার নেশা তাঁকে পেয়ে বসেছিল। তার জন্য তিনি অবুল লীলায় খরচ করতেন। লখনৌ, দিল্লি, আগ্রা, বেনারস, লাহোর, বোম্বাই, কলকাতা ইত্যাদি শহরের সুপ্রসিদ্ধা বাইজিদের পায়ের ধুলোয় তিনি তাঁর বাপ ঠাকুরদাদের পবিত্র প্রাসাদ ধন্য করতে উঠে পড়ে লেগেছিলেন। তিনি দিন রাত সুরের জাদু আর রূপের মাধুরীতে মগ্ন হয়ে থাকতেন। বিয়ে অবশ্য করেছিলেন যথাসময়ে, যদিও বাবার মতো তিনি তার স্ত্রীকে ঘৃণা করতেন না। তবুও তাঁর দিন কাটত বারমহলে। গভীর রাত্রে অতিরিক্ত তাগাদার ফলে মাঝে মাঝে টলতে টলতে অন্দর বাড়িতে যেতেন নিতান্ত অনিচ্ছায়। এছাড়া দেশভ্রমণ তাঁর জীবনের একটি বিশেষ অঙ্গ ছিল। একটার পর একটা দেশ দেখে বেড়াতেন তিনি। কত তীর্থক্ষেত্রে গেছেন, অথচ দেবতা দর্শন করেননি। দেব মন্দিরের কাছ থেকে ফিরে এসেছেন, বলতেন, জীবনে তো অনেক পাপ করেছি,
মিথ্যে পবিত্র দেব মন্দির আর অপবিত্র করি কেন? হঠাৎ একদিন সূর্যনারায়ণ কাউকে কিছু না বলে কয়ে অসময়ে বিষকুচিকা রোগে মারা গেলেন। মৃত্যুকালে তিনি তার নাবালক পুত্র শঙ্করনারায়ণ চৌধুরীকে দেনার দায়ে অকণ্ঠ ডুবিয়ে যেতে দ্বিধাগ্রস্ত হননি। শঙ্করনারায়ণ যখন সাবালক হলেন তখন তিনি তার সম্পত্তির মধ্যে তাঁদের এই প্রাচীন বসতবাড়ি ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। চারদিকে আয়ের পথ বন্ধ ছিল। বনেদি বংশের ধ্বংসাবশেষ নিয়ে চৌধুরী পরিবার বিভীষিকার মতো দাঁড়িয়েছিল। গয়না বিক্রি করে শঙ্করনারায়ণ মানুষ হয়ে উঠলেন। তিনি কিন্তু মানুষ হলেন তাঁর পিতা বা পিতামহের বিপরীত প্রকৃতি নিয়ে। ইংরেজি শিক্ষার তিনি ধার ধারলেন না, তবে অবিচলিত মনে সংস্কৃত অধ্যয়ন করতে থাকলেন। তার মধ্যে কেমন যেন ধর্মভাব জেগে উঠল। অল্প বয়সেই ধার্মিক হয়ে পড়লেন। সামাজিক আচার অনুষ্ঠানে তাঁর ছিল প্রগাঢ় শ্রদ্ধা। গৃহদেবতা লক্ষ্মী জনার্দনের পূজায় ক্রমে ক্রমে তিনি নিজেকে বিলিয়ে দিলেন। তিনি ছিলেন অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ। কারো সঙ্গে বড় একটা কথা বলতেন না। বাড়িতেই খেতেন আর তিনতলার ঘরে বসে থাকতেন, কোথাও বেরোতেন না। গলায় রুদ্রাক্ষের মালা, গেরুয়া বসন পরে তিনি সন্ন্যাস জীবনযাপন করতে লাগলেন। অবসর সময়ে তিনি তার প্রিয় বেহালাখানায় ছড়ি ঘষতেন। রাত্রির নিঃশব্দতার বুক চিরে সেই রাগিনী কোনো বন্দিনী বিরোহিনীর আর্তকান্নার মতো শোনাত। বৈষ্ণু চৌধুরী বাড়ির গৃহলক্ষ্মী যেন ওই ভাষায় গুমড়ে গুমড়ে কাঁদতেন। শঙ্করনারায়ণও তাঁদের বংশের ধারা বজায় রেখে অল্প বয়সে বিয়ে করেছিলেন এবং খুব অল্প বয়সেই তাঁর এক ছেলে হয়েছিল। তাঁর পিতৃপুরুষদের মতো তিনি তাঁর পত্নী কল্যাণীকে ঘৃণা করেননি তা ঠিক, তবে তাকে ভালো যে বাসতেন এ কথা হলপ করে বলা যায় না। তিনি স্ত্রীর প্রতি তাঁর কর্তব্য করতেন মাত্র। প্রায় সারা দিন গৃহদেবতার ধ্যান ধারণায় কাটত আর গভীর রাত্রে পুজোয় বসতেন। চা জুটত সেই সাকান্ন মুখে দিয়ে তিনি আবার তাঁর তিনতলার ঘরে চলে যেতেন। দিন দিন চৌধুরী বংশ যে নিশ্চিহ্ন হওয়ার পথে এগিয়ে যাচ্ছে তা দেখে তিনিও ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগলেন। গৃহদেবতার পুজোর মাত্রাও বাড়তে লাগল। তিনি পাগলের মতো হয়ে গেলেন। তার জীবনের একমাত্র কামনা হলো বিত্ত চাই, অর্থ চাই, ঐশ্বর্য চাই। তিনি কেবল প্রার্থনা করতেন দেবতা যেন আবার চৌধুরী বংশের নষ্ট সম্পদ ফিরিয়ে দেন। এমন সময় চৌধুরী মাসের এক অমাবস্যার রাতে শঙ্করনারায়ণ স্বপ্ন দেখলেন যে তাঁদের গৃহলক্ষ্মী চৌধুরী বংশ ত্যাগ করে চলে যাচ্ছেন। তাঁর অপূর্ব জ্যোতিতে বিশ্বভুবন আলোকিত। একটা সুস্নিগ্ধ সুবাসে আকাশ বাতাস মম করছে। শঙ্করনারায়ণ তাড়াতাড়ি উঠে এসে দেবীর পথরোধ করে দাঁড়ালেন। দেবী তাঁর বিষণ্ণ মুখে যেন বললেন, বাছা পথ ছাড়, আমায় যেতে দে। শঙ্করনারায়ণ কাঁদতে কাঁদতে বললেন, মা, মা, এমনি করে আমাদের ছেড়ে যাচ্ছ মা? দেবী নিষ্ঠুরভাবে হাসলেন। নিত্য না খেয়ে তোমার পুজোর আয়োজন করেছি, তবু তোমার খিদে মেটেনি? না, আমি রক্ত চাই। কার রক্ত মা? তোর ছেলের। এই বলে দেবী চলে গেলেন। অমনি শঙ্করনারায়ণের ঘুম ভেঙে গেল। ঘামে তার সারা শরীর ভিজে গিয়েছিল। তিনি উঠে বসে অঝরে কেঁদে চললেন আর বলতে লাগলেন, রাক্ষসী, এ কি পরীক্ষা তোর? তুই না সকলের মা, বল তবে এ তোর কেমন পরীক্ষা? তখনও তার সেই ঘরে দেবীর পদ্মগন্ধ ছড়িয়েছিল। শঙ্করনারায়ণ বিচলিত হলেন না। চৌধুরী বংশ তার ছেলের চেয়েও বেশি দামি। তিনি বললেন, বেশ, তাই হবে মা।
তাই হবে, কিন্তু তুমি এই অভাগাকে কখনো ত্যাগ করো না। এরপর তিনি নিঃশব্দে তাদের শোবার ঘরে এসে ঢুকলেন। কল্যাণী তখন ঘুমোচ্ছেন, আর তার ছেলে মায়ের স্তন্যপান করছিল ঘুমন্ত অবস্থায়। শঙ্করনারায়ণ অত্যন্ত ধীরে ধীরে সেই খোকাকে মায়ের বুক থেকে সরিয়ে আনলেন। কল্যাণী সারাদিনের পরিশ্রমে এমনিতেই ক্লান্ত ছিলেন, ফলে তিনি একবার পাশ ফিরে শুলেন মাত্র। শঙ্করনারায়ণ খোকাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। শোঁ শোঁ শব্দে সারা প্রকৃতি যেন উন্মাদ তাণ্ডবে মেতে উঠেছিল। খোকা বাবার কোলেই ঘুমোতে লাগলো। এরপর খোকাকে গৃহদেবীর সামনে নিজে হাতে বলি দিলেন শঙ্করনারায়ণ। একবার হয়তো সে সামান্য কেঁদে উঠেছিল, কিন্তু বাইরের সেই ঝড়জলের মধ্যে সে কান্না আর শোনা যায়নি। রক্তধারায় সারা ঘর বয়ে গেল। ভয়ে বিস্ময়ে তিনি কিন্তু দিশাহারা হলেন না বা যন্ত্রণায় ভেঙে পড়লেন না। হোমের জন্য যে বালি ছিল তাই এনে সারা রাত তিনি রক্তচিহ্ন মোছার চেষ্টা করলেন। চৌধুরী বংশ বড় হবে, জীবনের এই একমাত্র আকাঙ্ক্ষা আজ তাঁর পূরণ হয়েছে। এই সান্ত্বনার পরম তৃপ্তিতে সেই বালির উপরেই রাতের শেষ দিকে তিনি ঘুমিয়ে পড়লেন। দিনের আলো ফুটতে না ফুটতে কল্যাণী পাগলের মতো ছুটে এসে স্বামীকে একরকম ধাক্কা দিয়েই জাগালেন। ওগো শুনছো, আমাদের খোকা কোথায় গেল? শঙ্করনারায়ণ স্ত্রীর দিকে তাকাতে পারলেন না। খোকার মৃতদেহ তখন ভাগীরথীর খরস্রোতে কোথায় ভেসে গেছে। সেই রক্তমাখা বালির স্তূপই তার শেষ চিহ্ন। কল্যাণী আবার ডাকলেন, ওগো কথা বলো না গো, কোথায় আমার খোকা? তুমি এখনই তাকে এনে দাও। শঙ্করনারায়ণ আর কোনো কথা বলতে পারলেন না। জীবনে আর তিনি খুব বেশি কথা বলেনও নি। যাই হোক, ঘটনাটা আর চাপা থাকলো না। কল্যাণী ধীরে ধীরে সমস্ত ব্যাপারটাই জানতে পারলেন। সারা দিন তিনি আর উঠলেন না, খেলেন না। সেদিন রাতে তিনিও খরস্রোতা ভাগীরথীর জলে প্রাণ বিসর্জন দিয়ে তাঁর আদরের খোকার কাছেই চলে গেলেন। এই ঘটনার কিছুদিন পরে শঙ্করনারায়ণ চৌধুরীকেও আর পাওয়া গেল না। আজ পর্যন্ত তাকে আর পাওয়া যায়নি। সে আজ 50 বছরের কথা। গৃহলক্ষ্মী এখনও সেই ভগ্নপ্রায় বংশহীন চৌধুরী বাড়ির আড়ালে বন্দিনী হয়ে আছেন কি না জানি না, তবে মাঝে মাঝে ওই ধ্বংসস্তূপ থেকে একটা চাপা হাসির শব্দ পরম পরিতৃপ্তির সাথে বেরিয়ে আসে। সেদিনও এমনই ঝড় উঠেছিল। সেদিনও পশ্চিমের আকাশে একটা কালো মেঘ আকাশ জুড়ে কেঁদে মরছিল। সেদিনও হয়তো ওই শ্মশান ঘাটের পাতাবিহীন ঝাউ গাছটার মাথায় বসে একটা শকুন আর্ত কণ্ঠে চিৎকার করে নিজের অস্তিত্ব জানান দিচ্ছিল।